বিশাল সমুদ্রের মাঝে একটি কারাগার, ভয়ঙ্কর আর রহস্যে ঘেরা। এই জেলে ঢোকা মানে জীবনের শেষ অধ্যায়। কিন্তু এবার গল্পটা একটু আলাদা, কারণ এই জেলের ভেতরে আছে এমন একজন কয়েদি যার কাছে গোটা একটি শহর কেনার মতো গুপ্তধনের সন্তান আছে। তবে সেই কয়েদি কেন জেলে, কী বা তার পরিচয়, এটা জানতে হলে আপনাকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শেষের 70 সেকেন্ড আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাই আর কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। ঘটনার শুরুতে আমাদেরকে একটি কারাগার দেখানো হয়, যা শহর থেকে অনেক দূরে, জনমানব শূন্য, চারপাশে সমুদ্র এবং সেই সমুদ্রের মাঝে পাহাড়ের এক নির্জন গুহায় তৈরি করা হয়েছে সেই জেল। যা থেকে আমরা বুঝতে পাই এই জেল থেকে কয়েদি পালানো তো দূরের কথা, পালানোর কথা চিন্তাও মাথায় আনতে পারবে না। জেলে আজকে কিছু নতুন কয়েদিদেরকে নিয়ে আসা হয়, যার মধ্যে একজন ছিল এডমন্ড। এডমন্ড জেলের ভিতরে গার্ড অফিসার বারুনকে দেখা মাত্রই বলে, স্যার আমি কিছু করিনি, আমাকে শুধুই এখানে নিয়ে আসা হয়েছে। বারুন তখন বলে, আমি জানি তুমি কিছু করনি, তাই তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। যদি তুমি সত্যি অপরাধী হতে তাহলে তোমাকে শহরের মধ্যে কোনো না কোনো জেলে বন্দি করা হতো। এখানে শুধু ওই সমস্ত লোকদেরকে নিয়ে আসা হয় যাদেরকে অপরাধী হিসেবে সন্দেহ করা হয়। এরপর বারুন এডমন্ডকে কারণ ছাড়াই অনেক মারে এবং একটি ঘরে বন্দি করে ফেলে। ঘরটিতে একটি কাঠের দরজা এবং একটি ছোট্ট জানালা ছিল। দরজাটি বছরে শুধুমাত্র একবার খোলা হতো, তাও সেটা এডমন্ডকে মারার জন্য। এভাবে সময় যেতে লাগে। বন্ধ করে না খেয়ে না ঘুমিয়ে এডমন্ড প্রায় পাগলের মতো। সে প্রতিনিয়ত দেয়ালে লিখে যেত, হে সৃষ্টিকর্তা, আমাকে ন্যায় বিচার দাও। কিন্তু ধীরে ধীরে যখন 12 বছর চলে যায়, তখন এডমন্ডের সৃষ্টিকর্তার উপর থেকেও বিশ্বাস উঠে যায়। সে হতাশ হয়ে পড়ে। এডমন্ড এখন ভাবতে থাকে, হয়তো এখানে আমার পুরো জীবন কাটাতে হবে। এইসব ভাবতে ভাবতে এডমন্ড মাটিতে শুয়ে পড়ে। হঠাৎ তখন তার রুমের মাটি ফুলে ওঠে। এডমন্ড খুব ভয় পেয়ে যায়। সে মনে করে কোনো ভূত আবার তার রুমে চলে আসলো কিনা। কিছু সময় ভয় পাওয়ার পর এডমন্ড দেখে মাটির নিচ থেকে জীবন্ত একজন মানুষ বের হয়ে আসছে। আসলে এই বৃদ্ধ লোকটি হলো অ্যাবে। সে এডমন্ডের নিচের রুমের কয়েদি। প্রায় 6 বছর যাবৎ সে একটি সুড়ঙ্গ খনন করছে। সৌভাগ্যক্রমে এই সুড়ঙ্গ এখন এডমন্ডের রুমে এসে পড়েছে। হয়তো এটাই সৃষ্টিকর্তার কোনো ইশারা এডমন্ডকে ন্যায় বিচার দেওয়ার জন্য। অ্যাবে এখন অনেক খুশি হয়ে যায়, কারণ সে কথা বলার মতো অন্তত কেউ একজনকে পেয়েছে, যেখানে আগে তার কথা বলার মতো কেউ ছিল না। এডমন্ডকে অ্যাবে তার রুমে নিয়ে যায়। এডমন্ড অ্যাবের রুমে গিয়ে অবাক হয়ে যায়। আরে, এই রুম তো বাকি কয়েদিদের মতো না, এ তো একটি 5 স্টার হোটেলের মতো। বসার জন্য চেয়ার, শোয়ার জন্য বেড, এত বই। অ্যাবে এডমন্ডকে বলে, যদি তুমি আমাকে সুড়ঙ্গ খননে সাহায্য করো তাহলে বাকি সময় আমি তোমাকে বই পড়তে শেখাবো। এডমন্ডের কাছে তেমন কোনো কাজ না থাকায় সে হ্যাঁ বলে দেয়। এখন তারা দুইজন মিলে জেল থেকে বাহির হওয়ার জন্য মাটির নিচে সুড়ঙ্গ খনন করতে থাকে। সুড়ঙ্গ খনন করতে সময় হঠাৎ তারা গার্ড আসার শব্দ শুনতে পায়। তারা দুইজন সতর্ক হয়ে যায়। এডমন্ড ভয় পেয়ে তার রুমে চলে আসে। সে তার রুমে এসে ময়লার জুড়ি রেডি করে ফেলে গার্ডকে দেওয়ার জন্য। এই জেলে সারাদিনে গার্ডের সাথে কয়েদিদের 2 বার সাক্ষাৎ হয়, একবার ময়লার জুড়ি নিতে সময়, আরেকবার সন্ধ্যায় খাবার দিতে সময়। এছাড়া বাকি সময় সব কয়েদিরা তাদের রুমেই বন্দি থাকে। এডমন্ড তার রুমের কাজ শেষ করে আবার অ্যাবের রুমে চলে আসে। এখন তারা একদিনের জন্য সম্পূর্ণ ফ্রি, কোনো গার্ড আসবে না, কেউ তাদেরকে ডিস্টার্বও করবে না। অ্যাবে তার মাথা থেকে কিছু চুল কেটে নেয়, পাথরের সাহায্যে চুলে আগুন ধরিয়ে চুলগুলোকে একটি মোমবাতির মতো কিছু একটা রেখে দেয়। দুইজন মিলে সুড়ঙ্গের গভীরে ঢুকে যায়। সুড়ঙ্গটির ভিতরে খুব কম জায়গা থাকায় সুড়ঙ্গ খনন করা মোটেই সহজ কাজ ছিল না। অ্যাবে এডমন্ডকে বলে, আমরা যদি এভাবে সুড়ঙ্গ খনন করতে থাকি তাহলে পাহাড়ের শেষ প্রান্তে পৌঁছাতে আমাদের আরও 3 বছর সময় লাগবে। একদিন এডমন্ড অ্যাবের রুমে বই পড়তে সময় অ্যাবের একটি ডকুমেন্ট দেখে বুঝতে পারে অ্যাবে কোনো এক সময় অনেক ভালো তলোয়ারবাজ ছিল। এডমন্ড এখন অ্যাবেকে বলে, আমিও শিখবো তলোয়ারবাজি, যদি তুমি আমাকে তলোয়ার চালানো না শেখাও তাহলে আমি আর খনন কাজ করব না। এডমন্ডের জীবনে এখন লক্ষ্য একটাই, তার দুশ্মনদের কাছ থেকে বদলা দেওয়া। এরপর অ্যাবেও রাজি হয়ে যায় এডমন্ডকে তলোয়ার চালানো শেখানোর জন্য। অ্যাবে এডমন্ডকে বলে, সাহসী হলো একজন তলোয়ারবাজির সবচেয়ে বড় শক্তি। তখন রুমের মাঝে উপর থেকে পানির ফোঁটা পড়ছিল। অ্যাবে তার হাত পানির দিকে বাড়িয়ে খুব দ্রুত সরিয়ে নেয়। অ্যাবে এডমন্ডকে বলে, তুমি যেদিন এমন স্পিডে হাত চালাতে পারবে সেদিন তুমি একজন শক্তিশালী যোদ্ধা হয়ে যাবে। এটা বলে অ্যাবে চলে আসে রুমে। অন্যদিকে এডমন্ড তার প্র্যাকটিস চালিয়ে যায়। একদিন অ্যাবে তার কাঠের দরজা থেকে তলোয়ারের মতো একটি সরু কাঠ নিয়ে একটি তলোয়ার বানায়। এটা দিয়ে সে এডমন্ডকে তলোয়ার চালানো শেখাচ্ছিল। এখন অ্যাবের দিন খুব ব্যস্ততায় কাটতে থাকে। সে সারাদিন তলোয়ার চালায়, মাটি খনন করে, বই পড়ে, এভাবে তার সময় ব্যয় করে।
কিছু মাস পরে এডমন্ডের তলোয়ার চালানোতে ব্যাপক পরিবর্তন আসে। অ্যাবে দেখে এডমন্ড এখন তার চেয়ে বেশি তলোয়ার চালাতে পারদর্শী হয়ে গেছে। এক সন্ধ্যায় তাদের মধ্যে কথা হচ্ছিল, তখন এডমন্ড জানতে পারে অ্যাবে এর আগে স্টেডিয়াস নামের অনেক বড় একটি পরিবারের জন্য কাজ করত। তার মালিক অনেক ধন সম্পদের মালিক ছিল। এখন নেপোলিয়ানরা অ্যাবের কাছ থেকে তার মালিকের সেই খাজানার সন্ধান জানার জন্যই বন্দি করে রেখেছে। এটা শুনে এডমন্ডও বলে ওঠে সেও নেপোলিয়ানদের ঢোকার জন্য এখানে বিনা কারণে বন্দি। সুড়ঙ্গ খনন তাদের এখান থেকে বেঁচে ফেরার একমাত্র আশা। একদিন অ্যাবে সুড়ঙ্গ খনন করতে সময় একটি গাছের শিকড় দেখতে পায়। সে বুঝতে পারে তারা খুব নিকটে চলে এসেছে, কিন্তু একটু পরেই সুড়ঙ্গের মাটিগুলো ধসে পড়তে থাকে। অ্যাবে তখন বুঝতে পারে যে তারা হয়তো কোনো ভুল জায়গা খনন করে ফেলেছে। হঠাৎ তখন একটি বড় পাথর অ্যাবের বুকের উপর পড়ে যায়। এডমন্ড তাকে কোনোভাবে সেই সুড়ঙ্গ থেকে বের করে নিয়ে আসে। অ্যাবের বুকের হাড় ভেঙে গেছে, এখন তার যে কোনো সময় মৃত্যু হতে পারে। তখন অ্যাবে হালকা গলায় এডমন্ডকে বলে রুমে মাটিতে একটি বই আছে, সেই বইয়ের নিচে একটি পাথর এবং সেই পাথরের নিচে একটি কাগজ আছে। এডমন্ড তখন সেই জায়গা থেকে একটি কাগজ বের করে। তখন অ্যাবে বলে এইটাই সেই খাজানার কাগজ, যার কারণে এত বছর এই জেলে বন্দি করে রাখা হয়েছে আমাকে। অ্যাবে তখন এই কাগজ এডমন্ডকে দিয়ে বলে আমি আশা করি তুমি এই খাজানাটি খুঁজে পাবে। তুমি আমাকে ওয়াদা করো যে তুমি কখনো এই খাজানার সম্পদ কোনো খারাপ কাজে ব্যবহার করবে না। এডমন্ড ওয়াদা করে এবং তখন অ্যাবে মারা যায়। একটু পরে গার্ড আসে খাবার দেওয়ার জন্য। তখন এডমন্ড সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে গার্ড অ্যাবের রুমে তার কোনো প্রতিক্রিয়া না পেয়ে নিচে তাকালে দেখে অ্যাবের লাশ। তখন সে তাড়াতাড়ি তার সিনিয়রকে এটা জানানোর জন্য চলে যায়। সিনিয়র এসে অ্যাবের লাশ একটি কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলে। অন্যদিকে এডমন্ড সুড়ঙ্গের ভিতরে চুপচাপ বসে আছে। কাপড় দিয়ে পেঁচিয়ে গার্ডরা যখন অ্যাবের লাশ রেখে যায়, তখন এডমন্ড খুব সতর্কতার সাথে সেখান থেকে বের হয়। অ্যাবের কাপড় পেঁচানো লাশ দেখে এডমন্ডের মাথায় একটি বুদ্ধি আসে। সে অ্যাবের লাশ তার রুমে রেখে অ্যাবের জায়গায় সে ঢুকে পড়ে। একটু পরে আবার গার্ডসরা আসে। তারা চিন্তা করে যেহেতু এই জেলের আশেপাশে সব সমুদ্র, তাই এই লাশটি সমুদ্রে ফেলে দিলেই হবে। অন্যদিকে সেই গার্ড এডমন্ডের ঘরে খাবার দিতে গেলে তার ঘর থেকেও কোনো আওয়াজ পায় না, তাই সে রুমটির দিকে নিচে হয়ে তাকালে সেখানেও সে অ্যাবের লাশকে দেখে। অন্যদিকে বারুন তখন তাড়াতাড়ি লাশটিকে দাফন করতে চাইছিল। সেদিন সমুদ্রে প্রচুর ঝড়, উপর থেকে গার্ড বারুনকে কিছু বলতে চাইছিল, কিন্তু সমুদ্রের পানি সেখানে থাকা পাথরে আছড়ে পড়ছিল এবং প্রচুর শব্দ হচ্ছিল, তাই সে জায়গা থেকে কিছুই শোনা যাচ্ছিল না। তখন এডমন্ডকে সমুদ্রের পানিতে ফেলতে সময় এডমন্ড বারুনের চাবির ছড়াতে টান মারে চাবি নেওয়ার জন্য, যার ফলে বারুনও এডমন্ডের সাথে নিচে পড়ে যায়। সমুদ্রে পড়ার সাথে সাথে এডমন্ড চাবি দিয়ে আগে তার পায়ের শিকল খুলে ফেলে। এরপর সে যখন সাঁতরিয়ে উপরে উঠে আসে, তখন সে বারুনকে দেখতে পায়। এডমন্ডের এত বছরের রাগ বারুনের উপর, তাই সে বারুনকে খুব বাজেভাবে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। এরপর সে সাঁতার কাটতে থাকে। সে একবারও পিছনে না তাকিয়ে সাঁতার কাটতে কাটতে একটি আইল্যান্ডে এসে পড়ে। সে তখন নিজেকে বিশ্বাস করতে পারছে না যে সে এখনো জীবিত, কিন্তু একটু পরে সে তাকিয়ে দেখে সমুদ্রে একদল ডাকাত তার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। সে এখন বুঝতে পারছে হয়তো সে আর বাঁচবে না। তখন ডাকাতের সর্দার লুইজি এডমন্ডকে একটি সুযোগ দেয়। সে বলে যে তাদের বিশ্বাসঘাতক বন্ধু জাকোকে তলোয়ারবাজির মধ্যে যদি তুই হারাতে পারিস তাহলে তুই বেঁচে যাবে। এমনিতেও আমরা ওকে এখন মেরেই ফেলতাম, তবে যদি জাকো জিতে যায় তাহলে তোকে মেরে ফেলা হবে। এই শর্তে তাদের দুইজনের মধ্যে একটি তলোয়ারবাজির আয়োজন করা হয়। জাকো ছিল তলোয়ারবাজিতে খুবই পারদর্শী, তবে এবের কাছ থেকে শেখা টেকনিকও এডমন্ডের অনেক কাজে আসছিল। জাকোর প্রাণ বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে এডমন্ডকে মারতে, কিন্তু পারে না। এডমন্ড তখন সুযোগ বুঝে জাকোর গলায় ছুরি ধরে ফেলে। তবে সে জাকোকে না মেরে ডাকাতের সর্দার লুইজির কাছে বলে দেখো আমরা দুইজনে তোমার জন্য কাজ করব। সমুদ্রে জাহাজ লুট করা, এতে তোমার কাছে যত বেশি মানুষ থাকবে তোমার শক্তি তত বেশি হবে। লুইজির তখন এডমন্ডের দয়া ও বুদ্ধি দেখে তাকে ভালো লাগে, তাই তাকে তাদের দলে নিয়ে নেয়। জাহাজে ওঠার পর এডমন্ডের কথা হয় সেই জাহাজের ক্যাপ্টেনের সাথে। এডমন্ড তার কষ্টের জীবনের সব তাকে বলে, তাই সেই ক্যাপ্টেন তাকে সেই ডাকাত দলের হাত থেকে মুক্ত করে দেয়। এডমন্ডের সাথে জাগো যায়, কারণ এডমন্ড জাগোর প্রাণ বাঁচিয়েছে। আর তখন জাগো এডমন্ডকে বলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আর আমি এই ঋণ কখনোই ভুলবো না, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। এডমন্ড জাগোকে একটি নৌকার ব্যবস্থা করতে বলে। ততক্ষণ এডমন্ড তার কিছু পার্সোনাল কাজ করবে বলে। গভীর রাতে এডমন্ড তার পুরনো মালিকের বাসায় যায়, কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। তার মালিক তাকে দেখে চিনতে পারে না। এডমন্ড জানতে পারে তার জেলে যাওয়ার কথা শুনে তার বাবা মারা গেছে। এটা শুনে এডমন্ডের অনেক মন খারাপ হয়, তবে এর চেয়ে বেশি মন খারাপ হয় যখন সে জানতে পারে তাকে জেলে নেওয়ার কারণ হিসেবে তার খুব নিকটের বন্ধু মন্ডেগোই তাকে ফাঁসিয়েছে। আবার সে তার গার্লফ্রেন্ডকে বিয়েও করেছে।
এইসব জিদ আর ক্ষোভ নিয়ে পরের দিন সকালে এডমন্ড ও জাগো একটি নৌকা নিয়ে রওনা হয় সেই ম্যাপ অনুযায়ী গুপ্তধনের উদ্দেশ্যে। সেই ম্যাপ অনুযায়ী তারা একটি ছোট্ট দ্বীপে যায়, যেখানে গিয়ে তারা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোনো খাজানা পায় না। হঠাৎ জাগোর মাথায় আসে হয়তো এই দ্বীপের পানির নিচে আছে খাজানা। তাই সে সমুদ্রের পানির নিচে ডুব দিতেই সেখানে সে অনেকগুলো বড় বড় সিন্দুক দেখতে পায়। যখনই সে একটি সিন্দুক খুলে তখন সে সিন্দুকের ভিতরে অনেক অনেক সোনার মোহর পায়। জাগো খুশিতে পাগল প্রায়, সে যতগুলো সম্ভব ততগুলো সিন্দুকের বক্স নৌকাতে তুলে নেয়। এতগুলো সিন্দুক তোলার জন্য তাদের একটি জাহাজের প্রয়োজন। অন্যদিকে এডমন্ডের এই সব কিছুই ভালো লাগছে না, কারণ তার ভিতরে এখন শুধুই প্রতিশোধের আগুন জ্বলছে। তাই সে চিন্তা করে তার এইসব খাজানা শুধু একটি কাজে আসবে, প্রতিশোধের বদলা নিতে। কিছুদিন পরে সে অনেক বড় একটি প্রাসাদ কিনে পুরো ফ্রান্সের সামনে নিজেকে একটি নতুন ধনী রূপে প্রকাশ করে। সে একটি পার্টির আয়োজন করে, যেখানে সে শহরের সবচেয়ে বড় বড় লোকদেরকে সে পার্টিতে আমন্ত্রণ করে। সে তার সে বিশ্বাসঘাতক বন্ধুকেও বলে। শহরের সব রিচ লোকদের কাছে এডমন্ড একজন পরিচিত মুখ। আসলে এডমন্ড এই সব কিছুর তার বন্ধুর মনোযোগ আকর্ষণ করার জন্য করছিল, কিন্তু সে তো তার সাথে কথা না বলেই চলে গেছে পার্টি থেকে। এডমন্ডের গার্লফ্রেন্ড মন্ডেগরকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু সে তার সাথে থাকতে পছন্দ করে না। জুয়া মদের নেশায় মন্ডেগর তার সব টাকা পয়সা নষ্ট করে ফেলেছে। এখন মন্ডেগো ব্যাংক থেকে লোন নিয়ে কোনোভাবে তার জীবন চালায়। অন্যদিকে তখন এডমন্ড এমন চাল চালে যে মন্ডেগো এখন আর কোনো জায়গা থেকে লোন নিতে পারে না। একদিন এডমন্ড মন্ডেগোর ছেলে অ্যালবার্টকে কিডন্যাপ করে নিজেই সে কিডন্যাপারদের থেকে তাকে বাঁচায়। তখন অ্যালবার্টের মনে হয়, আরে ভাই এই লোক তো অনেক ভালো, আমার প্রাণ বাঁচালো। অ্যালবার্ট তখন এডমন্ডকে পছন্দ করে ফেলে। অ্যালবার্ট এডমন্ডের বাসায় এসে বলে, কিছুদিন পর আমার জন্মদিন, আপনাকে আসতে হবে। এডমন্ড তখন একটু আপোষ করে, কারণ সে এখন অনেক বড় একজন ব্যক্তি শহরের। কিন্তু কিছু সময় পর সে রাজি হয়ে যায়। আর রাজি হবে না বা কেন, তার এত চাল তো শুধুমাত্র মন্ডেগোর বাসায় যাওয়ার জন্যই ছিল। কিছুদিন পর আলবার্টের জন্মদিনে এডমন্ড আসে। আলবার্ট তার বাবা মন্ডেগোর সাথে এডমন্ডকে পরিচয় করিয়ে দেয়। প্রায় 13 বছর পর তারা একজন আরেকজনকে সামনাসামনি দেখে। এডমন্ডের চেহারা এতটাই পরিবর্তন হয়েছে যে মন্ডেগো তাকে দেখে চিনতে পারে না, কিন্তু মার্সিডিসের এডমন্ডকে দেখে একটু অন্যরকম অনুভূতি হতে লাগে। একটু পর যখন সে এডমন্ডকে দেখে, সে তার হাত দিয়ে তার মাথার চুল পাকাচ্ছে, তখন সে আরো অবাক হয়ে যায়। আসলে এই লোকটি কে? পুরোপুরি এডমন্ডের মতো। এডমন্ড জানে মন্ডেগোর এখন অনেক টাকার প্রয়োজন, তাই সে মন্ডেগোরের সামনে বলতে শুরু করে, আমি তো একটি জায়গা থেকে অনেক সোনা পেয়েছি, কাল জাহাজ দিয়ে অনেক সোনা আসবে। আর ওয়েলফোর্ড সাহেব, আপনি শহরের সব পুলিশদেরকে দেখবেন, বিনিময়ে আপনাকেও ভালো পরিমাপে কিছু দেওয়া হবে। ওয়েলফোর্ড হলো একজন ম্যাজিস্ট্রেট, সে শহরের সব পুলিশ অফিসারদেরকে পরিচালনা করে। এডমন্ডের কথা শোনার পরে ওয়েলফোর্ড মন্ডেগোরের সাথে মিলে একটি প্ল্যান বানায়। সে মন্ডেগোরকে বলে, এডমন্ডের সব সোনা এখানে আসার আগে লুট করে ফেললে কেমন হয়, তারপর সব সোনা আমাদের। তখন মন্ডেগোর বলে, একজন লোক আছে যে সব কাজে অনেক দক্ষ। আসলে এডমন্ডকে জেলে পাঠানোর পিছনে এই 3 লোকেরই হাত ছিল। অন্যদিকে মার্সিডিস পার্টি শেষ করার পর এডমন্ডের ঘোড়ার গাড়িতে লুকিয়ে গিয়ে বসে পড়ে। এডমন্ড গাড়িতে আসলেই মার্সিডিস কান্না করতে করতে বলতে শুরু করে মন্ডেগোর তাকে ধোঁকা দিয়েছে, এডমন্ডকেও সে হয়তো ফাঁসিতে ঝুলিয়েছে। এডমন্ড এইসব শুনে কিছুই বলে না, কারণ সে একটা প্ল্যান করেছে। এখন যদি সে বলে দেয়, হ্যাঁ আমি এডমন্ড, আমি এখনো মরিনি, তাহলে হয়তো তার সেই প্ল্যান নষ্ট হয়ে যেতে পারে। তাই সে ওই দিনের মতো মার্সিডিসকে তার গাড়ি থেকে নামিয়ে বাসায় চলে যেতে বলে। সিন পরিবর্তন হয়ে আমাদেরকে দেখানো হয় কিছু লোক মিলে এডমন্ডের সে সোনাভর্তি জাহাজ লুট করছে। এরা মন্ডেগোরের লোক, এডমন্ডকে জেলে পাঠানোতে এরও হাত ছিল। তারা অনেক খুশি জাহাজ লুট করে, এত সহজে এর আগে তারা কোনো জাহাজ লুট করে দেয়। কিন্তু ঠিক তখনই অনেকগুলো গার্ড এসে তাদেরকে ধরে ফেলে। ঠিক তখন সে লোকটি পালাতে যায়, কিন্তু এডমন্ড এসে ধরে ফেলে। এডমন্ড তখন তার গলায় একটি দড়ি পেঁচিয়ে জাহাজ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। লোকটি মারা যাওয়ার আগে এডমন্ড তার আসল পরিচয় বলে, যেন সে মরতে সময় বুঝতে পারে যে কেন সে মারা যাচ্ছে। এডমন্ডের পরবর্তী টার্গেট এখন ম্যাজিস্ট্রেট ওয়ালফোর্ড। কয়েক বছর আগে সে নেপোলিয়ানদের চিঠির মাধ্যমে এডমন্ডকে জেলে পাঠিয়েছিল। ম্যাজিস্ট্রেটের বাবা নিজেও নেপোলিয়ান সাপোর্টার ছিল, কিন্তু ক্ষমতা বাড়ানোর লোভে সে তার নিজের বাবাকে মেরে ফেলে। আর এই খুনের দায়ভার এডমন্ডের উপর দিয়ে তাকে বিনা কারণে জেলে পাঠিয়ে দেয়। তখন এডমন্ড কথার পেঁচে ফেলে ওয়ালফোর্ডের মুখ থেকে এই সব সত্য বের করে ফেলে, কারণ ওয়ালফোর্ড জানে এগুলো কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু ওই রুমে পুলিশ আগে থেকেই ছিল। পুলিশ ওয়ালফোর্ডের সব কথা শুনে তাকে তখনই ধরে নিয়ে যায়। অন্যদিকে মন্ডেগো সব হারিয়ে ঋণের বোঝায় বাড়ি থেকে পালানোর জন্য সব গোছাচ্ছিল। তখন মার্সিডিস তার সাথে যাবে না বলে সরাসরি না করে দেয়। তখন সে আরো বলে, আসলে অ্যালবার্ট আমার আর এডমন্ডের ছেলে। এডমন্ডকে জেলে নিয়ে যাওয়ার সময় আমি প্রেগনেন্ট ছিলাম, বাজে পরিস্থিতির শিকার হয়ে আমি তোমাকে বিয়ে করেছি। মন্ডেগো এটা শুনে অনেক রেগে যায়, কিন্তু তখন আসলে তার করার মতো কিছুই ছিল না। সে একটি পুরনো মহলে যায়, যেখানে সে কিছু চুরি করা খাজানা লুকিয়ে রেখেছিল, খারাপ সময় কাজে আসবে বলে। কিন্তু তখন সে ওই জায়গার সিন্দুকগুলোতে কিছুই পায় না। শেষের সিন্দুক
বন্দুকের সে একটি দাবার গুটি পায়, যেটা মন্ডেগো এডমন্ডকে দিয়েছিল। তখন সেখানে এডমন্ড আসে। ততক্ষণে মন্ডেগো বুঝে গেছে আসলে সে কে। মন্ডেগো রেগে এডমন্ডের উপর তলোয়ার চালায়, কিন্তু সে কোনোভাবে এডমন্ডের সাথে পেরে ওঠে না। যখন এডমন্ড মন্ডেগোকে প্রায় মেরে ফেলবে, তখন সেখানে আলবার্ট এসে এডমন্ডের হাতের তলোয়ার মাটিতে ফেলে দেয়। সে বলে, আমি জীবিত থাকতে আমার বাবাকে এভাবে মরতে দিতে পারি না। ততক্ষণে সেখানে মার্সিডিসও চলে আসে। অন্যদিকে এই সুযোগে মন্ডেগো তার হাতে থাকা বন্দুকে পারদ ভরতে শুরু করে। মার্সিডিস তখন এডমন্ডকে বলে, আলবার্ট আমাদেরই ছেলে। ঠিক ওই সময় মন্ডেগো এডমন্ডকে নিশানা করে গুলি মারে। তখন জাগোর হাতে থাকা ছুরি মন্ডেগোর গুলির দিকে মেলে, যার কারণে সে গুলি গিয়ে মার্সিডিসের কাঁধে লাগে। এই সুযোগে তখন মন্ডেগো ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এডমন্ডও তার পিছে যায়। এক পর্যায়ে মন্ডেগো ঘোড়ার উপর থেকে এডমন্ডকে আক্রমণ করে। তখন এডমন্ডের তলোয়ার তার হাত থেকে পড়ে যায়। তবে একটু সময় পর কোনোভাবে এডমন্ড মন্ডেগোকে মেরেই ফেলে। অবশেষে তার বদলা পুরো হয়। এরপর এডমন্ড তার ওয়াইফ মার্সিডিস ও আলবার্টকে নিয়ে চলে আসে সেই জেলে যেখানে সে 13 বছর বন্দী ছিল। সেখানে আসতে এডমন্ডের অ্যাবের কথা মনে পড়ে। তবে এখন সে এই পুরো এলাকা কিনে নেয়, যেন শহরে কোনো পুলিশ অফিসার তার মতো অন্য কাউকে এমন কোনো জায়গায় বিনা দোষে বন্দি করতে না পারে। তো এই ছিল পুরো মুভির এক্সপ্লেইন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন, অন্যথায় প্রয়োজন নেই। টাটা বিউটিফুল পিপলস।